হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, বাংলা এর ছোট গল্প অদল বদল পান্নালাল প্যাটেলের রচনা, তার উৎস প্রসঙ্গ, নামকরণ এবং এর সুবিস্তৃত ব্যাখ্যাগুলো তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিতে পারো। এবং এর আগে বলে রাখি, যারা এর আগের অন্যান্য কবিতা এবং গল্পগুলোর ভিডিও তোমরা দেখোনি, তার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও। আর সাবস্ক্রাইব যারা এখনও চ্যানেলটি করেনি অবশ্যই করে নাও এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, যাতে পরবর্তী রকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পাও। তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা পর্ব। বন্ধুরা, তাহলে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পান্নালাল প্যাটেলের রচনা অদল বদল ছোট গল্প। তো আমরা একদম প্রথমেই সরাসরি চলে যাই অদল বদল জিনিসটা কি। অদল বদল শব্দটি আক্ষরিক অর্থ যেটা ইংরেজিতে বলছে এক্সচেঞ্জ, এবং বাংলায় যেটা শব্দের অর্থ হলো উলট পালট, মানে একজন আরেকজন হয়ে যাওয়া, আরেকজন হয়ে যাওয়া, বা বদলা বদলি হয়ে যাওয়া, সেটাকেই বলছে অদল বদল। এবার আমি সরাসরি চলে যাই একটু লেখক প্রসঙ্গে। দেখো, আমাদের এই গল্পটা হলো একটা ছোট গল্প, যার ভেতর থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। ভারতবর্ষ কিন্তু একটা জাতি ধর্ম নির্বিশেষে সকল ভারতবাসীর, ভারতবর্ষটা কিন্তু কিছু বিভেদকামী সম্প্রদায় শক্তি বারবার ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে কিন্তু কলুষিত করেছে। মনে রাখতে হবে, এই যে ধর্মনিরপেক্ষতা যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে আরও সূক্ষ্মভাবে তুলে ধরার জন্য আমাদের এই ছোট গল্প অদল বদল, যার মধ্যে দিয়ে আমরা শিখব কীভাবে দুটি ভিন্ন ধর্মের দুটি ছেলের মধ্যে ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে তারা কিভাবে একে অপরের বন্ধু হতে পারে, এবং সেই বন্ধু যে একটা বৃহৎ মনের পরিচায়ক রূপে প্রতিফলিত হয়, তারই একটা ছোট গল্প হলো আমাদের এই গল্প অদল বদল, পান্নালাল প্যাটেলের লেখা। এবার আমরা চলে আসবো উৎস। দেখো, এই গল্পটি হলো পান্নালাল প্যাটেলের লেখা, এবং তিনি ছিলেন একজন গুজরাটি ভাষার লেখক। তাহলে গুজরাটি ভাষার লেখক মানে তিনি কি লিখেছিলেন? তিনি কিন্তু অদল বদল লিখেছিলেন এবং গুজরাট ভাষায় লিখেছিলেন। পরে এই গল্পটার অনুবাদ করেছিলেন এস সুন্দর নামে এক ব্যক্তি, তিনিও কিন্তু একজন লেখক ছিলেন। তো তিনি অনুবাদ করেছিলেন কি ভাষায়? ইংরেজি ভাষায়, দ্য এক্সচেঞ্জ নামে। তাহলে গুজরাটি ভাষায় যেটা লেখা হয়েছিল কি অদল বদল, সেই লেখাটাকে অনুবাদ করা হয়েছিল ইংরেজিতে, দ্য এক্সচেঞ্জ নামে অনুবাদ করা হয়েছিল, এবং ভারতের ন্যাশনাল বুক ট্রাস্ট এই অনুবাদটাকে আবার বাংলা করেছিল। সেটা কি আবার অনুবাদটাকে বাংলা করেছিল বললাম, এই অনুবাদটাকে আবার একটা বইয়ের মধ্যে সংগ্রহীত করেছিল। সে বইটার নাম ছিল স্টোরিজ ফর কিডস, এবং তারপর থেকে আমাদের এই স্টোরিজ ফর কিডসের থেকে আমাদের গল্পটা নেওয়া হয়েছে অদল বদল। তাহলে আমরা কি জানতে পারলাম? মূল গল্পটা কিন্তু পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল, আর মূল গ্রন্থের নাম বলতে বোঝানো হয় সেটা হলো গুজরাটি ভাষার লেখা স্টোরিজ ফর কিডস নামক গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। কে পাবলিশ করেছিল? ভারতের ন্যাশনাল বুক ট্রাস্ট পাবলিশ করেছিল। ভারতের ন্যাশনাল বুক ট্রাস্ট গল্পটা কোথা থেকে পেয়েছিল? এস সুন্দরের অনুবাদ দ্য এক্সচেঞ্জ, সেখান থেকে নেওয়া হয়েছিল। এস সুন্দর কোথা থেকে পেয়েছিল? পান্নালাল প্যাটেলের গুজরাটি ভাষায় লেখা যে অদল বদল গল্প, সেইটা থেকে এই জায়গাটা পেয়েছিল। তাহলে টোটাল পার্টটা কিন্তু আমি তোমাদের এই মুহূর্তে বুঝিয়ে দিলাম। এবার আমি যে পার্টটা তোমাদের বোঝাবো কিছু কিছু চরিত্র বুঝিয়ে দেবো, যাতে করে গল্পটা তোমাদের ক্ষেত্রে খুবই সহজ ও সাধারণ হয়। দেখো, এখানে আমি দুটো চরিত্র লিখেছি, একটা অমৃত, একটা ইসাব। অমৃতর বয়স কত বছর? 10 বছর। প্রত্যেকটা কথা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য, এমসিকিউ এর জন্য ইম্পর্ট্যান্ট, এবং তারপরে অবশ্যই আমি গল্প সম্পর্কে আলোচনা করছি। দেখো, অমৃত এবং ইসাব, অমৃতর বয়স কত বছর? 10 বছর। ইসাবেরও কিন্তু প্রায় সমান বয়স, কিন্তু ইসাবের বয়সের বইয়ে কোনো উল্লেখ নেই। অমৃতর কে কে আছে? বাবা, মা এবং 3 ভাই। মায়ের আর এক নাম, বা মাকে যে নামে ডাকা হয় সেটা হলো বাহালি বৌদি বলে ডাকা হয়। তো অমৃত এবং ইসাবের মধ্যে খুব ভালো বন্ধুত্ব। তা আমি কি বললাম? অমৃতর কে আছে? বাবা, মা ও 3 ভাই। ওদিকে ইসাবের কে আছে? ইসাবের একজন বাবা আছেন, তিনি পাঠান নামে পরিচিত, যদিও তার নাম হলো হাসান, তিনি পাঠান বংশের লোক। ইসাব কি করে? খেতে কাজ করে। কি বললাম? ইসাব কি করে? খেতে কাজ করে। আর মা, এদিকে অমৃতর বাবা মায়ের খুব বেশি পরিচয় দেওয়া নেই, তারাও খেতে কাজ করে, এবং তাদের মধ্যে সব দিক থেকে মিলমিশ, মানে অর্থনীতি, টাকা পয়সা, তাদের যে ক্রিয়া কর্ম, কাজ বাজ, সব কিছুই তাদের মধ্যে মিল। শুধু অমিলটা কোথায় আছে? অমিলটা হলো, অমৃত হলো, বুঝতেই পারছো যে একটা হিন্দু ধর্মাবলম্বী ছেলে, এবং ইসাব হলো একটা মুসলিম ধর্মাবলম্বী ছেলে, কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব হলো চরম শিখরে। দেখো, এবার ইসাবের বাবা কিন্তু মাঠে খেতে কাজ করে। গল্পটা একদম বুঝবে, খুব একদম চার্টের মধ্যে খুব ছোট্ট করে তোমাদের সামনে তুলে ধরেছি। ইসাবের বাবা কি করে? খেতে কাজ করে। তো ইসাবকেও কিন্তু খেতে কাজ করতে হয়। তো ইসাব কি করে? ইসাবের বাবা কিছু টাকা সুদে নিয়ে ইসাবের জন্য জামা কিনে দেয়, কিন্তু সেই জামা দেখে অমৃতর খুব লোভ হয় যে আমাকেও এরকম একটা জামা কিনে দিতে হবে। পরে অমৃত তার মা বাবার সঙ্গে প্রচুরভাবে বলে, এবং অনেক বলাবলির পর তাকেও কিন্তু জামা কিনে দেয় কে না? অমৃতর মা। যদিও তাকে জামা কেনার জন্য তাকে মারও খেতে হয়, আমরা গল্প পরম্পরায় জানবো।
তাহলে কি এরও একটা জামা হলো, এরও একটা জামা হলো। এর বাবা সুদে টাকা নিয়ে জামা কিনে দিয়েছিল ইসাবের বাবা, আর অমৃতর মা তাকে জামা কিনে দিয়েছিল। যাই হোক, এবার দুজন মিলে জামা কিনে দুজন বিকালবেলা বেড়াতে যায়, ঘুরতে যায়। তো ঘুরতে গিয়ে কোথায়, রাস্তার পাশে একটা শান বাঁধানো ফুটপাতে এসে বসেছে দুজন বেড়াতে, মানে ঘুরতে ঘুরতে এসে বসেছে। সেই সময় একদল ছেলে, সেই ছেলেদের লিডার যে তার নাম হচ্ছে কালিয়া, এবং তার কিছু সাঙ্গপাঙ্গ আছে ছেলে ছোকরারা। তো ছেলে ছোকরাদের একজন কি বলছে, কাকে বলছে, এই যে অমৃত আর ইসাবকে বলছে, অমৃতর গলা জড়িয়ে ধরে বলো চল আমরা কুস্তি করি। তাহলে একজন গিয়ে কি বলছে, চল আমরা কুস্তি করি। এবার বলছে যে না, করবো না। এইবার দেখো মানে কে বড়, বোঝা গেল। মানে প্রথমে তাদের মধ্যে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করে, আমরা গল্প পরম্পরায় আরও জানবো, কিন্তু তারাও কুস্তি করে না। পরে যাই হোক কালিয়ার সঙ্গে তাদের যুদ্ধ বেঁধে যায়, মানে এই যে কালিয়া, এবং কালিয়া অমৃতকে ছুঁড়ে ফেলে দেয়। এবার অমৃতকে যখন ছুঁড়ে ফেলে দেয় তখন কিন্তু অমৃতর বন্ধু কি আমি বললাম ইসাব তো রেগে যায়, তখন ইসাবও রেগে যায়। ইসাব এবার কালিয়ার কুস্তি শুদ্ধ হয়, মানে বন্ধুকে ছুঁড়ে ফেলেছে, ও কি ছেড়ে কথা বলবে, সে তখন কালিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করে, এবং এই যুদ্ধে কিন্তু ইসাব জয়। কিন্তু কালিয়ার বাবা মা কিন্তু একটু ডেঞ্জারাস লোক, তারা খুব ভয় দেয়, সেই ভয়ে কিন্তু তারা সব পালিয়ে যায়। কিন্তু গন্ডগোলের সাক্ষী স্বরূপ কী হয়েছে জানো, গন্ডগোলের সাক্ষীতে কী হয়েছে, ইসাবের জামার পকেট 6 ইঞ্চি ছিঁড়ে গেছে। তাহলে এইবার কী হবে, এইবার তো ইসাবের বাবা খুব কষ্ট করে, তার বাবার অবস্থা খুব ভালো না, আর বাবা তাকে পেটাবে, সেই ভয়তে সে কী করলো, তারপরে অমৃত ইসাবকে বললো যে এক কাজ করা যাক, তাহলে আমরা জামা পাল্টে নিই। ইসাব প্রথম দিকে জামা পাল্টে নিতে চায়নি, কিন্তু ইসাবের একটা অমৃতের একটা বিখ্যাত উক্তি ছিল, কি বলছে যে তোকে নয় বাবা, তোকে তো বাবা মারবে, আর আমাকে বাবা মারলে আমাকে তো বাঁচানোর জন্য আমার মা আছে, কিন্তু তোর তো তা নেই। মানে একটা বন্ধুত্ব চরম সীমাদায়ক কথা হচ্ছে, এটা গল্পের শ্রেষ্ঠ কথা। তারপর তারা জামা পাল্টে গেল, কিন্তু এই ঘটনাটা পাল্টানোর সময় কী করলো, ইসাবের বাবা আবার তা দেখে নিল। দেখে নেওয়ার ফলে সে নিজেকে খুব গর্ব অনুভব করলো, এবং তাদের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বটাকে সে প্রচণ্ড সম্মান জানালো, এবং গ্রামবাসীদের কাছে এই কথাগুলো আস্তে আস্তে উঠে গেল। সারা গ্রামের লোক তাদের কী বলতে ডাকতে শুরু করলো, অদল বদল বলতে শুরু করলো, অমৃত ইসাব অদল বদল, অমৃত ইসাব অদল বদল, এবং শেষ পর্যন্ত এই ঘটনাটা গ্রাম প্রধানেরও কানে যায়, এবং সেখান থেকে এই গ্রাম প্রধানও তাদের এই সাবাস বা এই বাহবার কথা শুনে তাদের নামকরণের বদল করে বলা হয় অমৃত অদল, এবং ইসাব বদল নামে পরিচিত হয়। এই হলো আমাদের গল্পের প্রতি সারমর্ম। এবার আমরা চলে যাব সরাসরি গল্প। দেখো তাহলে আরও পরিষ্কার, আমি তোমাদের সামনে যে বিষয়টি তুলে ধরলাম তাতে কিন্তু গল্পের একটা সারমর্ম তোমাদের পরিষ্কার হয়ে গেল। এবার আমি একদম ওপেন গল্পটা বলে যাব, যেটা করে তোমাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে। দেখো, হোলির দিন পড়ন্ত বিকাল। হোলির দিন মানে কি বুঝতেই পারছো, বসন্ত উৎসব। তো বসন্তের উৎসব মানে কি সুন্দর আবহাওয়া। নিম গাছের নিচে গায়ের একদল ছোড়া জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করছিল। কোথায় জড়ো হয়েছিল, শর্ট কোশ্চেনের জন্য কিন্তু অবশ্যই পড়বে নিম গাছের নিচে। হাত ধরাধরি করে অমৃত ইসাব ওদের কাছে এলো। দুজনের গায়ে সেদিনকার নতুন জামা, ওই যে প্রথমেই বললাম দুজন জামা কিনেছে, রং মাপ কাপড় সব দিক থেকে একই রকম। এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে। রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি। দুজনের বাবাই পেশায় চাষি, জমিও প্রায় সমান সমান। দুজনকেই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয়। মানে উভয়ের কন্ডিশন, উভয়ের যে চালচলন, উভয়ের ধরন দুজনেরই এক। বলতে গেলে ছেলে দুটো সবই একই রকম, তফাৎ শুধু এই যে অমৃতর বাবা মা 3 ভাই রয়েছে, আর ইসাবের আছে শুধু তার বাবা। মানে অমৃতর কিন্তু কে কে রয়েছে, বাবা মা আর 3 ভাই, আমি প্রথমেই বললাম। আর ইসাবের কে রয়েছে, ইসাবের আছে তার শুধু বাবা। দুই বন্ধুতে মিলে শান বাজানো ফুটপাতে এসে বসতে ওদের এরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল, তোরা ঠিক দুজনে কুস্তি কর। আমি তোমাদের যে চার্টে যে জিনিসটা দেখালাম, দেখি তোরা শক্তিতে সমান সমান না একজন বড় পালোয়ান। আরেকটি ছেলে চেঁচিয়ে উঠলো, লড়ে যা তোরা, বেশ মজা হবে। মানে কি, ওদের মধ্যে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছে দুই বন্ধুর মধ্যে। ইসাব অমৃতের দিকে তাকালো। অমৃত দৃঢ়স্বরে বলল, না, আমাদের মা ঠ্যাঙাবে। মানে তারা দুই বন্ধুর মধ্যে তারা মারপিট করতে রাজি নয়। অমৃত অত জোর দিয়ে বলার কারণ ছিল, বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন মানে দুজনের অবস্থা তো খুব খারাপ, একটা জামা ছিঁড়ে গেলে আর একটা জামা কিনতে যে অনেক অর্থদণ্ডী যাবে। তাই বলছে ওর মা সাবধান করে দিয়েছিল, নতুন জামা পাবার জন্য তুমি কী কাণ্ডটাই না করেছিলে। মানে আমি বললাম যে অনেক কান্নাকাটি করে, অনেক দুঃখের পরে, বা অনেকবার বলে, অনেক রিকোয়েস্টের পরে কিন্তু সে নতুন জামা পেয়েছিল। এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো, তাহলে তোমার কপালে কী আছে মনে রাখো। কী আছে মানে তো বুঝতেই পারছো, তোমরা যদি অন্যায় করো তাহলে বাবা মা কী দেয়, হয়তো একটু বকাঝকা করে, বা আগে যাদের অবস্থা আরও খারাপ তারা আরও বেশি কষ্ট করে পয়সা ইনকাম করে এবং জামা কাপড় কিনে তাদের আরও ঠ্যাঙায় বা আরও বকাবকি করে, মারপিট করে বাচ্চাকে। তারপরে কি বলছে দেখো, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না। মানে আমি তোমাদের প্রথমেই একটা চার্টের মধ্যে দেখো সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম যে প্রথমে ইসাব জামা কিনে দেয়, ইসাবের বাবা জামা কিনে দেয় ইসাবকে, যে খেতে কাজ করতে করতে ছিঁড়ে গেছে। কিন্তু এই জামা দেখে অমৃত বলে আমাকে না কিনে দিলে হবে না, ফতোয়া জারি করে যে যতক্ষণ না কিনে দেওয়া ততক্ষণ আমি আর স্কুল কিছু যাব না।
যাই হোক দেখো সেটাই বলছে, ফতোয়া জারি করে দিল, ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও আর স্কুলে যাবে না। মা ওকে অনেক বুঝিয়েছিল ইসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে, আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে। মোটেই না বলে কাঁদতে কাঁদতে অমৃত জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দেয়। মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য নতুন জামা দেওয়ার আগে ইসাবের বাবা ওকে খুব মেরেছিল। তুইও সেরকম মার খেতে রাজি আছিস? অমৃত এতেও পিছুপা হয় না, মানে কি অমৃত মার খেতে রাজি আছে কিন্তু জামাও নতুন চাই। ও মরিয়া হয়ে বলল, ঠিক আছে আমাকে বেঁধে রাখো, মারো, কিন্তু তোমাকে ইসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে। মানে জামাটার এই যে কথাটুকু বলা হলো, দেখো এই কথাটুকুর মধ্যে একটা জিনিসই আমরা পেলাম, ছোট গল্প তো, যে জামাটা তারা কত প্রিয় একটা জামা, যতই দুঃখ আসুক, যতই বকাঝকা শুনতে হয় কেন, যে কোনো মূল্যে জামাটি তার চাই। ইসাবের মা এসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বললেন, ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলগে। অমৃত জানতো মা না বললে ওর বাবা রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র সে নয়। সে স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল, রাত্রে বাড়ি ফিরতে রাজি হলো না। শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন। এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়ালঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন। মানে বুঝতেই পারছো, তাহলে তার জামা পাওয়ার কাহিনী কিন্তু একটা বিশাল বড় কাহিনী, যেটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তারপরে দেখো, সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতর একেবারে ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা করার, তাহলে কি এবার দুজনেই বেরিয়েছে এমন কিছু করতে, বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি। গড়রাজি মানে হচ্ছে অরাজি বা রাজি নয় এমন। এমন সময় ছেলে ছোকরারা দঙ্গল থেকে, দঙ্গল মানে হচ্ছে দল, দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল, এসো আমরা কুস্তি লড়ি। ওই যেটা আমি তোমাদের চার্টে বললাম, দেখে নিতে পারো, যে এসো আমরা কুস্তি লড়ি। দঙ্গল থেকে একজন বেরিয়ে এলো এবং বেরিয়ে এসে বললো যে এসো আমরা কুস্তি লড়ি। কিন্তু তারা তো এই যে ছেলে ছোকরার দঙ্গল থেকে এসে বললো যে চলো আমরা কুস্তি লড়ি, কিন্তু তারা তো কুস্তি লড়তে রাজি নয়। এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে বললো, দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না। কালিয়া মানে কি, ওই যে সাঙ্গ দল, তার যে পান্ডা বা নেতৃত্ব দেয় সেই বাজে ছেলেদের, তার নামই হচ্ছে কালিয়া। তো বলছে আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। কালিয়া তো ওকে ছাড়লোই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। দেখো, একটা ছেলে গন্ডগোল করতে চাইছে না, উল্টে তাকে নিয়ে জোর করে ধরলো এবং তাকে আবার ছুঁড়ে ফেলে দিল। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠলো, মানে ওই যে বদ ছেলের দলগুলো তারা আনন্দে চেঁচিয়ে উঠলো, কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কী মজা কী মজা, বন্ধু হেরে গেছে, এই খবর কি আর এক বন্ধুর সহ্য হবে? তাহলে অমৃতর বন্ধুকে ইসাব, এই কথা শুনে তো ইসাবের মেজাজ গেল চড়ে। তাই বলছি ইসাবের মেজাজ গেল চড়ে। ও কালিয়ার হাত ধরে বলল, আয় আমি তোর সঙ্গে লড়বো। কালিয়া ইতস্তত করছিল, কালিয়া বলছে না 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 লড়বো না, কিন্তু কুস্তি শুরু হয়ে গেল। ইসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছাড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। মানে পড়ে গেছে, পড়ে গিয়ে চেঁচাতে লাগছে। তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটোতে পারে বুঝতে পেরেই সবাই সেদিক দিয়ে পালিয়ে গেল। আমি বললাম যেটা, যে কালিয়ার বাবা মা কিন্তু একটু অবস্থা খুব রাগী ছিল, যে এবার হয়তো যে মেরেছে ছেলেকে তাকেই পেটাবে, সেই ভয়তে কিন্তু কী করলো, সব ওখান থেকে পালিয়ে গেল। অমৃত আর ইসাবও রণভূমি ত্যাগ করলো। রণভূমি ত্যাগ করলো মানে কি, যেখানে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটাকে বলা হয় রণভূমি। মানে একটু মানে ইন্টারেস্টিংভাবে লেখাটা হয়েছে, রণভূমি ত্যাগ করলো মানে যুদ্ধক্ষেত্র ত্যাগ করলো। কিছুটা যেতেই অমৃতের নজরে এলো যে ইসাবের জামার পকেট 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। কার? তাহলে ওই কালিয়ার সঙ্গে যুদ্ধ করার সময় কিন্তু ইসাবের জামাটা ছিঁড়ে গেছে। কতটুকু? 6 ইঞ্চি। ওরা ভয়ে কাঠ হয়ে গেল, ওর জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে। এমন সময় শুনতে পেল ইসাবের বাবা ইসাবকে ডাকছে। তো এই যখন পরিস্থিতি, তখন কি ইসাবের বাবা ইসাবকে ডাকছে। এবার ইসাবের জামা তো কিনে দিয়েছে অনেক কষ্ট করে, ঋণ করে জামা কিনে দিয়েছে, তাহলে অবস্থাটা কেমন বুঝতেই পারছো। ওদের তখন বুকের ধুকপুকানি বন্ধ হয়ে যাওয়ার, ধুকপুকানি মানে হচ্ছে হৃৎপিণ্ডের যে ঢকঢক করে আওয়াজটা হয়, সেই আওয়াজটার কথা বলা হচ্ছে। ধুকপুকানি বন্ধ হবার জোগাড়। ওরা জানে ইসাবের বাবা ছেঁড়াশার দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে। ওর মা নেই, ওকে বাঁচাতেও কেউ আসবে না, কিন্তু উনি সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করেছিলেন। বুঝতে পারলে? তাহলে মানে কি, সুদখোরের কাছ থেকে মানে টাকা সুদে নিয়ে সেই টাকা দিয়ে জামা বানিয়ে দিয়েছিলেন কাকে? ইসাবকে। ইসাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন, কে কাঁদছে? ইসাব কোথায়? হঠাৎ অমৃতর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বুদ্ধিটা কার মাথায় খেলেছিল? এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন। বুদ্ধিটা কিন্তু অমৃতর মাথায় খেলেছিল। ও ইসাবকে টানতে টানতে বললো, আমার সঙ্গে আয়। ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুঁজলে ও হুকুম দিল, তোর জামাটা খুলে আমারটা পর। ইসাব বললো, তোর কি হবে, তুই কি পরবি? মানে এ যদি, যে ছিঁড়বে সেই তো মার খাবে। তা এ বলছে যে তুই জামাটা পাল্টে নে, তাহলে বলে তুই কি পরবি? ইসাব জামা খুলতে লাগলো, যদিও অমৃত কী করতে চাইছে বুঝতে পারছিল না। বলল, জামা অদল বদল, কিন্তু তাদের সুবিধাটা কী হবে? তোকে তো তোর বাবা পিটবে। অমৃত বলল, নিশ্চয় ঠ্যাঙাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। দেখো বন্ধুত্বের মধ্যে কত বড় মিল। দেখো মানে নিজের বন্ধু যাতে মার না খায় তার জন্য নিজের জামা দিয়ে দিচ্ছে এবং নিজে মার খেতে প্রস্তুত, কিন্তু বন্ধুকে মার খেতে দেবে না। এই হলো ভালোবাসা, এই হলো বন্ধুত্ব, এই হলো আমাদের এই গল্পের মূল যে চরিত্র এবং মূল যে কাঠামো, সেটাই কিন্তু আমাদের এই জায়গাটা, এই লাইনটা। ইসাবের মনে পড়লো, ও দেখেছে যে অমৃতর বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে। মানে ওর লুকানোর জায়গা আছে, ওর বাঁচানোর জায়গা আছে। মার হাতে অবশ্য ওকে 2-4 থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মারের কাছেও ও কিছুই নয়।
ইসাব তবু ইতস্তত করছে। এমন সময় সে খুব কাছে কাউকে কাশতে শুনল। তখনই ওরা ঝটাপট জামা বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল। ভয়ে অমৃতের বুক টিপটিপ করছিল, কিন্তু ওর কপাল ভালো, দিনটা ছিল হোলির। সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হ্যাচড়া চলে। মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে, উনি ভুরু কুচলালেন, কিন্তু মাপ করে দিলেন, একটা সুসুতো নিয়ে ছেঁড়া জামাটা রিপু করে দিলেন। যদিও ওদিন ওরা যতটা ভেবেছিল যে আজকে আমি মার খাবো, আজকে আমি ভীষণ পেদান খাবো, কিন্তু সেই জিনিসটা কিন্তু ঘটলো না। কেন? কারণ সেদিন হোলির দিন, একটু ছেলেমেয়েরা আনন্দ করে, একটু ছেলেমেয়েরা ঘুরে বেড়ায়, বিভিন্ন খেলা করতে গিয়ে বাইচান্স ছেড়ে যেতেই পারে, মা কিন্তু তাকে ক্ষমা করে দিয়েছিলেন। এতে দুজনেরই ভয় কেটে গেল। আবার ওরা হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল। একটা ছেলের দল ওদের জামা বদলানো দেখেছিল। সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল, তোরা অদল বদল করেছিস হুম, মানে তোরা কি অদল বদল করেছিস? সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে, এই আশঙ্কা করেই তারা চলে যেতে চাইলো। কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরা কী ঘটেছে জেনে চেঁচাতে লাগলো, অদল বদল, অদল বদল। অমৃত আর ইসার অদল বদল পড়তে চাইলো, কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে অদল বদল, অদল বদল বলে চেঁচাতে লাগলো। বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। তারপরে দেখো কী বলছে। ইসাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিলেন। তিনি ওদের ডাকলেন, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? আমার কাছে এসে বসো। ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো, ভাবলো যা ভেবেছিলাম তাই হলো, উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন। মানে বন্ধুরা কি বললো, মানে বন্ধুরা ভাবছে, মানে ওরা দুজন, ইসাব আর অমৃত ভাবছে যে ওর বাবা সবই জেনে গেছে। ইসাবের বাবা মানে উনি জাস্ট ঠান্ডা মস্তিষ্কে আমাদের সঙ্গে কথা বলছেন, একটু পরে ঠ্যাঙান ট্যাঙান ফ্রিতে আছে, একটু পরে এই মাঠটার খাবো। যাই হোক, ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো, ভাবলো যা ভেবেছিলাম তাই হলো, উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন। ইসাবের বাবা পাঠান। উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, চেঁচিয়ে বললেন, বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, হাসান ভাই, আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না, তা দুজনকে কী করে সামলাবেন? না, এক ছেলেকে দেখে উঠতে পারেন না মানে কি? অর্থনৈতিক কষ্টের কথা বলা হচ্ছে এখানে। আবেগ ভরা হাসান বলল, বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেয়ে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। কেশে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বলেন, ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে। পাড়াপড়শু মায়ের দল পাঠানোর গল্প শোনানোর জন্য গিয়ে দাঁড়ালো। উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন আর বললেন, দেখো এই জায়গাটায় কিন্তু কথাটা স্পষ্ট রয়ে আছে যে ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে। মানে ওরা যে কী করেছিল সেটা কিন্তু সবার আগে কে দেখেছিল? ওই যে ইসাবের বাবা পাঠান, উনিও কিন্তু দেখেছিল, এবং আরেকজন দেখেছিল, সেটা হচ্ছে তার বন্ধু, ওই যে যেটা আমি পড়ে গেলাম, যে তারা কিন্তু অদল বদল করে সব কিছু দেখে নিয়েছিল। যাই হোক, কিন্তু আমার তো মা রয়েছে। সজল চোখে পাঠান বলেন, কি খাঁটি কথা, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। মানে দেখো, এই কথাটাই হলো গল্পের সেরা কথা। আমি তোমাদের আগেও বললাম, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। এখানে খাঁটি জিনিসটা কি? খাঁটি জিনিস হলো প্রেম, খাঁটি জিনিস হলো ভালোবাসা, খাঁটি জিনিস হলো বন্ধুত্ব, সেটাই হলো খাঁটি জিনিস। অমৃত আর ইসাবের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদের বুক ভরে গেল। ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ির ঘর পোড়ানো দেখে ফিরছিল, আর ইসাব অমৃতকে ঘিরে বলতে লাগলো, অমৃত ইসাব অদল বদল, ভাই অদল বদল। মানে ওদের একটু খেপাচ্ছে যাকে বলা যায়। এবার অবশ্য ইসাব ও অমৃত অপ্রস্তুত বোধ করলো না, বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো। মানে তাদের নিজের বন্ধুত্ব যে এত গাঢ়, সেটার যে যখন পরিণাম যখন হচ্ছে বা সবাই যখন তার সুনাম করছে, তখন তাদের ভালো লাগাটাই স্বাভাবিক। অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল। উনি ঘোষণা করলেন, আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবো। তাহলে অমৃত কী নামে পরিচিত হলো? অদল। আর ইসাব হলো বদল। মনে রাখবে, মানে অমৃততে অদল। ছেলেরা খুব খুশি হলো। ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাস অমৃত ইসাব অদল বদল, অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। আর এই যে আমরা গল্পটা পড়লাম, পান্নালাল প্যাটেলের লেখা, এই গল্পটা কিন্তু বাংলায় যিনি অনুবাদ করেছিলেন তার নাম হলো অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। মনে রাখতে পরীক্ষা আসতেই পারে যে অদল বদল গল্পের তর্জমা কে করেছিলেন? উত্তর হবে অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। তো এই হলো আমাদের অদল বদল গল্প। আশা করি তোমরা সমস্তটা বুঝতে পেরেছো। এর মধ্যে দিয়ে আর কোনো কিছু নেই, একদম খুব সিম্পল গল্প, খুব সহজ গল্প। যে কথাগুলো বললাম মনে রাখো, এবং পরবর্তীতে মূল ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সাজেশন আমি তোমাদের সামনে শেয়ার করবো, যেগুলো থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় পাবে। তাহলে আজকের মধ্যে এখানেই শেষ করলাম। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।